উচ্চশিক্ষা গ্রহণের পরও চাকরির বাজারে অযোগ্য থেকে যাচ্ছে বড় একটি জনগোষ্ঠী। বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে এমন সংকট প্রতিনিয়তই বড় হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। আর এক্ষেত্রে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 2018 সালে সাভার সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে স্নাতক পাশ করেন ভোলার আরিফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল তার। তবে এখন পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতে হচ্ছে তাকে। পরিবারের হাল ধরার বিপরীতে কোনো মতে টিকে থাকার চেষ্টায় করছেন টিউশনি। করতেছে এরকম যে চাকরি না হওয়াতে কোনো অর্থ উপার্জন করতে পারতেছে না, এক কথায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলির সবাই তাকিয়ে আছে আমার দিকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 23 লাখ। এর মধ্যে 12% উচ্চশিক্ষিত, যদিও বাস্তবে এ হার আরও বেশি। আর এটা হচ্ছে এমন একটা সময় যে সময় আসলে বাবার কাছে টাকা চাওয়ার মতো অবস্থা থাকে না, বন্ধু বান্ধব যাদের চাকরি হয়ে গেছে বা কারোর সাথে যোগাযোগ থাকে না। আমরা 4 বছর যেটা পড়াশোনা করি, মাস্টার্সে হোক বা গ্রাজুয়েশনে হোক, এর সাথে চাকরির পড়ার আসলে তেমন কোনো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আমি অ্যাপ্লাই করলে, আরেকটা কমার্স ব্যাকগ্রাউন্ড যে সে অ্যাপ্লাই করলে, দুজন এর ভিতর থেকে আমাকে প্রথমে ভাত দেওয়া হবে। বিআইডিএস বলছে বিএ ডিগ্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার 30%-এর বেশি। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবকে দায়ী করা হচ্ছে। যারা পাশ করে বের হচ্ছে, অ্যাকচুয়ালি তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে বের হচ্ছে এটা ম্যাটার করে। কোন ধরনের সাবজেক্ট বা কোন ধরনের বিষয় থেকে পাশ করে বের হচ্ছে, তার মার্কেট ডিমান্ড আছে কিনা সেটাও এটা ম্যাটার করে। বেকারত্বের বোঝা ভারী করে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। পরামর্শ, বাস্তব কর্মের সঙ্গে মিল রেখে কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। দোষটা ওদের না, দোষটা হলো সাপ্লাইসের, মানে কাজ সৃষ্টি হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, টাকা বাইরে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সবটা দোষ শিক্ষার উপর চাপিয়ে দিলে তো হবে না। শিক্ষা ঠিকমতো হওয়ার পরেও সাফিসিয়েন্ট চাকরি তৈরি হবে না যদি সাফিসিয়েন্ট অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি না হয়। সরকারি বেসরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থানের কর্মসূচি আছে যা তা পুরোপুরি বাস্তবায়নের তাগিদ দেন তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সয়াবিন তেলের দাম নিয়ে গত দুদিন ধরে নানা পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। ব্যবসায়ীদের আবদার, ট্যারিফ কমিশনের মানা, নানা কাণ্ডর পর বাজারে এর প্রভাব আসলে কি রকম পড়েছে সেই খবরটি দর্শক এই মুহূর্তে আপনাদের জানাতে চাই। রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী মইনুল হাসান, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি। মইনুল, আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে বোতলজাত সয়াবিন তেল রয়েছে এবং খোলা তেলের কিছু দোকানও রয়েছে। আপনি যে পাশটাতে রয়েছেন আসলে কোনটাতে কি রকমের দামের প্রভাব পড়লো? গতকালই যেহেতু দাম নিয়ে একটি মিটিং হয়েছিল। শরীফ, আপনি জানেন যে গত 8 ফেব্রুয়ারি কিন্তু রমজান উপলক্ষে সয়াবিন তেলের বাজার স্থির রাখার জন্য রমজানে সরকার কিন্তু 4টি পণ্যের পাশাপাশি সয়াবিন তেলেরও যে শুল্ক হার ছিল 15% থেকে কমিয়ে 10% করেছিল এবং তারই প্রেক্ষিতে প্রত্যেক লিটার সয়াবিন তেলের মূল্য 173 টাকা থেকে 163 টাকা নির্ধারণ করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় এটা করেছিল এবং সেটি কিন্তু সেই মেয়াদটা কিন্তু গত 15 এপ্রিল পর্যন্ত ছিল এবং তার পরবর্তীতে যারা তেল আমদানিকারক রয়েছেন তারা এই বাড়তি মূল্য যেটা আগে 173 টাকা ছিল সেই মূল্যে ফিরে যাওয়ার একটা ঘোষণা দিয়েছিল এবং সরকারের কাছে চিঠি দিয়েছিল ট্যারিফ কমিশনকে এবং এর প্রেক্ষিতে ট্যারিফ কমিশন সেই দামে ফিরে যাওয়ার কোনো সম্মতি দেয়নি। ইভেন বাণিজ্য মন্ত্রণালয়ও গত কয়েকদিন আগে বাণিজ্য প্রতিমন্ত্রীও জানিয়েছিলেন যে পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, 163 টাকা করেই সয়াবিন তেলের লিটার বিক্রি করতে হবে। যদিও ভ্যাট বাড়িয়েছে এনবিআর 5%, তবুও কিন্তু সেই দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে এরপরে গতকালকে কিন্তু ট্যারিফ কমিশনের সাথে কিন্তু যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তেল আমদানিকারক এবং ব্যবসায়ী তাদের একটা মিটিং ছিল। এই মিটিংয়েও ট্যারিফ কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে তেলের দাম 173 টাকা নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় এবং সেটা 163 টাকায় বিক্রি করতে হবে। এবং এরই প্রেক্ষিতে আমি কারণ বাজারে অনেক দোকানির সাথে কথা বলেছি, খুচরা এবং ডিলার, তারা বলেছেন যে এই কারণে গত কয়েকদিন থেকে কয়েকটি কোম্পানি কিন্তু তেল সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে এবং তারা চাচ্ছে যে বাজার আবারও ওই পূর্বের দামে ফিরে যেতে
এবং তারই প্রেক্ষিতে আমি দেখেছি যে অলরেডি কিন্তু নতুন তেলের কোনো মূল্যের তেল বাজারে আসেনি, তারপরেও কার্টুন প্রতি 40 টাকা অতিরিক্ত দামে নিচ্ছে বলে এখানকার যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করেছেন। এবং আমি এই ব্যাপারে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। উনি আসলে, ভাই এখন আপনারা কত করে সয়াবিন তেল বিক্রি করছেন? সরকার কিন্তু 173 টাকায় বিক্রির কোনো অনুমতি দেয়নি, এবং যাদের কাছ থেকে কিনছেন তারা কিভাবে বিক্রি করছে? আমরা তেল কিন্তু আগের রেটেই বিক্রি করতে গেছি, বাট কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ঈদের থেকে 20 টাকা করে 3100 টাকা কার্টন 3120 টাকা করে পরশু দিন থেকে নিতে আসে। আমরা বললাম যে কেন হঠাৎ করে কোনো ঘোষণা নাই, আপনারা কেন বাড়াই না? তেলের দাম বেশি। আমি তাহলে বডি রেট বাড়তে হবে, কিন্তু বডি রেট না বাড়াই তারা 20 টাকা করে কার্টনে বাড়াই নিচ্ছে। কিন্তু অনেক ব্যবসায়ী যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে 770 টাকায় যে লিটার 5 লিটার সয়াবিন তেল বিক্রি হতো সেটা এখন আপনারা 800 টাকা করে নিচ্ছেন। 800 টাকা এটা নিতে পারে না, 800 টাকা গায়ের রেটে 800 টাকা আছে, খুচরা 800 টাকা বিক্রি করতে পারে, কিন্তু আমরা পাইকারি 790 টাকা। আপনাদের তো 85 টাকা কেনাই পড়ে, আমরা 90 টাকা বিক্রি করি, 10 টাকা কম, বডি রেট থেকে 10 টাকা কম। আগে 760 থেকে 65 টাকা ছিল পাইকারি, 75 টাকা 70 টাকা ছিল, 75 টাকা 70, 3100 টাকায় পরে যাই আপনার 3100 টাকা ভাগ হলো যে 4, 75 টাকা কেনাই পড়ে, 80 টাকা আমরা বিক্রি করতে পারি, 85 টাকা বিক্রি করতে পারি, কিন্তু এখন আরো 5 টাকা করে বাইরে গেছে, তখন আমরা আরো 5 টাকা বাড়াই দিচ্ছি। কিন্তু দাম কমার ক্ষেত্রে যখন সরকার দাম কমার ঘোষণা দেয় সেই সময়টাতে আমরা কার্যকর দেখি না, উদ্যোগ দেখি না। যখনই বাড়ার কথা বলা হয় সরকার সেটাতে সম্মতি না দিলেও দাম বেড়ে যায়। এ ব্যাপারে আপনি কি বলবেন? এবারে আসলে কি, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, এটা কোম্পানি করে সম্পূর্ণ, কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর। এরা যদি কোম্পানি ডিস্ট্রিবিউটারে আপনারা ধরেন তাহলেই এরা সত্য ঘটনা বাইরে আসবে, কিন্তু আমরা দোকানদার সিন্ডিকেট করার মানি না, কারণ এটা তো প্রতিযোগিতামূলক বাজার। একসাইডিয়া বাজার হইলে এখানে বাড়ান যাইতো, কারণ এখানে দোকানের অভাব নাই। এক দোকানে যদি বাড়াই নেয় অন্য দোকানে কমাই দিবে, কারণ এখানে বাড়াবার কোনো অপশন নাই। কোম্পানি করে আর ডিস্ট্রিবিউটার করে, এটা বাড়াইয়ে কমায় ওরাই করে। যেমনটি বলছিলেন শরীফ যে এই দোকানে যে যারা তেল সরবরাহ করে থাকেন বড় বড় প্রতিষ্ঠান, আমরা বুঝতে পেরেছি। আরও কিছু বিষয় আপনার কাছে জানার আছে। আপনার কাছে জানতে চাই হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু গতকালই মাত্র প্রস্তাব নিয়ে গেছে ট্যারিফ কমিশনে, এবং গতকালই সেটি সিদ্ধান্ত হয়েছে। মহিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আর অন্যান্য বাজারের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, আলুর দাম কিন্তু 48 টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এবং পেঁয়াজ 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে। মহিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরেকটি বিষয় জানার ছিল আপনার কাছে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা গতকালই মাত্র ট্যারিফ কমিশনে গেল এই দামটি বাড়ানোর জন্য এই প্রস্তাবটি নিয়ে, এবং ট্যারিফ কমিশন সেটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। দর্শক, রাজধানী কারণ বাজার থেকে সহকর্মী মইনুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং ভোজ্য তেলের যে দাম নিয়ে কথা চলছে গত দুদিন ধরেই, খুচরা বাজারে এর প্রভাব কতটা সেই চিত্র দেখাচ্ছিলাম আমরা। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো যাবে না। বুধবার ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই কথা জানান ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 163 টাকার বেশি বিক্রি করা যাবে না, যদিও বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে ব্যবসায়ীরা। 16 এপ্রিল থেকে 15% ভ্যাট আদায় হচ্ছে সব ধরনের সয়াবিন তেল আমদানিতে। সেই হিসাবে প্রতি লিটারে 10 টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ব্যবসায়ীরা। দাম বাড়ানোর এই আবেদন আমলে নেয়নি সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আমদানি মূল্য ও কর হার পর্যালোচনা শেষে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল 163 টাকার বেশি বিক্রি করা যাবে না। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য 163 টাকা মূল্য কার্যকর থাকবে। ট্যারিফ কমিশন বলছে, গড়ে প্রতি টন সয়াবিন তেলের দাম $945 বেশি নয়। সেই হিসাবে প্রতি লিটারের দাম $1 কম। তাহলে ভোক্তা পর্যায়ে দাম এত বেশি কেন, সেই প্রশ্ন ছিল ব্যবসায়ীদের কাছে। আমাদের কস্টিং সব কিছু দেওয়া হয়, এবং ওনারাও খবর নেন বাংলাদেশ ব্যাংক থেকে কতগুলো এলসি হয়েছে, কী কী রেটে হয়েছে, এগুলো নিয়ে এবারে একটা মিটিং করে ওনারা একটা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেকই মালগুলো বিক্রি করা। 163 টাকায় যদি যৌক্তিক দাম হয়, তো সেটা ঠিক রাখতে হলে হয় ট্যাক্স কমাইতে হবে, অথবা আপনার অলরেডি দাম বাড়াইতে হবে। দুইটা একটা না করলে তো আপনার আমদানি হবে না। ভোজ্য তেলের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো, এরই মধ্যে অনেকে দামও বাড়িয়েছে। রেটটা আমরা আগের মধ্যে এখনো বেচতেছি, কিন্তু আমাদের কাছে কোম্পানি বাড়তি চাইতেছে। দাম বাড়লে তো বডি রেটও বাইরে আসবে, কিন্তু বডি রেট বাড়তি নাই,
কিন্তু আগের মালই তারা বাড়াই নিতেছে। এখন যদি রেট বাড়ায় তাহলে তো আমাদের ইনভেস্ট তো বেড়ে যাবে, তাহলে আমাদের লাভ। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তা সাধারণের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভর্তুকি মূল্যে বিক্রির জন্য 10,000 টন মসুরের ডাল আমদানি করছে সরকার। ভারত থেকে আনা প্রতি কেজি ডালের দাম পড়বে 102 টাকা 75 পয়সা। সেনা কল্যাণ সংস্থা এবং নাবিল নবাব ফুড লিমিটেড এই ডাল আমদানি করবে, যাতে ব্যয় হবে 103 কোটি টাকা। তবে টিসিবির মাধ্যমে বিক্রির ক্ষেত্রে প্রতি কেজি 19 টাকা ভর্তুকি দেবে সরকার। চলতি অর্থবছরে সংস্থাটির জন্য মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা 2,88,000 টন। এছাড়া নারায়ণগঞ্জের 2,500 নির্মিত অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তির বিষয়টির অনুমোদন হতে পারে সভায়। বাংলাদেশে গ্লোবাল কাস্টমার কেয়ার জিসিসি সেবা চালু করল ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার গ্রুপ। বুধবার প্রতিষ্ঠানটির বাংলাদেশ কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াং শিয়াংজিন, হায়ার গ্রুপ ওভারসিজ সার্ভিসের মহাব্যবস্থাপক ওয়ান ইয়াং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। It gives the transparency and the 360 degree. So we can get successful. Our business, our beginning. We have done a lot of job. Appreciation for the supporting what we get. কথায় আছে অসির চেয়ে মসি বড়, যার প্রমাণ মেলে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিকে তাকালি। তাদের কলমের এক খোঁচায় ঘুরে যায় নানা হিসাব নিকেশ, পাল্টে যায় রাজনীতি কিংবা অর্থনীতির দাবার গুটির চাল। কখনো বন্ধ হয়ে যায় সংঘাত, কখনো আবার শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। তবে এই কলম ব্যবহারের ক্ষেত্রে আছে ব্যক্তিভেদে বিভিন্ন পছন্দ। পেপিরাসের যুগ পেরিয়ে আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় এমন কোনো ঘটনা নেই যাতে কলমের ব্যবহার হয়নি। খ্রিস্টপূর্ব 2000-এ মিশরীয়দের বাঁশের কঞ্চির কলম থেকে সর্বশেষ বল পয়েন্ট পেন পর্যন্ত সময়ের চাহিদা বেড়েছে প্রতিনিয়ত। 2022 সালের বৈশ্বিক কলমের বাজার ছিল প্রায় $16 বিলিয়ন। 2030 সাল নাগাদ যা পৌঁছবে $20 বিলিয়নে। 2022-এ সাধারণ কলমের পাশাপাশি দামি নানা কলমের বাজার ছিল প্রায় $2.5 বিলিয়ন। 2031-এ যা পৌঁছাবে $7 বিলিয়নে। এ সেগমেন্টে দাপুটে রাজত্ব এটিক্রস, পার্কার, মন্টব্ল্যাঙ্ক, শেফারের মতো ব্র্যান্ডগুলোর। আর এই সব কলম শুধুমাত্র আমজনতা নয়, পছন্দ বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের পছন্দের তালিকায় শতবর্ষী এটিক্রস। 1970 সাল থেকেই হোয়াইট হাউসে কলম সরবরাহকারী এ প্রতিষ্ঠানের দামি কলমের মূল্য $155। প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে বাইডেন সকলেই ব্যবহার করেছেন এই প্রতিষ্ঠানের কলম। তবে প্রথা ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দামের কারণে এটিক্রসের কলমের বদলে স্বাক্ষর করতেন নিউয়েল কোম্পানির শার্পি মার্কারে, যা বিশেষভাবে বানানো হয়েছিল শুধু তারই জন্য। 2000 সাল থেকে বিখ্যাত ওয়াটারম্যান ফাউন্টেইন পেনও বাজারজাত করে এই প্রতিষ্ঠান, যে ওয়াটারম্যান দিয়ে ফরাসি জেনারেল স্বাক্ষর করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের দলিল ডার্মিস্টাইস অফ 11 নভেম্বর। স্বাক্ষরের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পছন্দ মন্টব্ল্যাঙ্ক প্রতিষ্ঠানের মিয়েস্টারস্টাক 149। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পছন্দ একই কলম। এই কলমের বাজার মূল্য $1030 মার্কিন। বলতেই হবে শুধুমাত্র দমনমূলক রাজনৈতিক মতাদর্শই নয়, কলমের ক্ষেত্রেও এই 3 বিশ্ব নেতার পছন্দ একই। প্রবাদের মতো বাস্তব জীবনে প্রতিবার অস্ত্রের সামনে লেখনী শক্তি জয়ী না হলেও রাজনৈতিক ব্যক্তিত্বদের কলমের খোঁচায় ইতিহাসে বহুবার পরাজিত হয়েছে যুদ্ধের তলোয়ার। নুসরাত মৌমি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।